নামগুলো উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলা। তারা উল্লেখ করেছে 3টি নামের কথা, বলেছে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আছে আনিসুল হক, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আছে জুনায়েদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। একই সাথে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। যে 3টি নামকে তারা উল্লেখ করেছে, তারা বলছে যে আওয়ামী লীগ যে পতন, সেই আওয়ামী পতনের সাথে শুধুমাত্র যে অন্যান্য দল যুক্ত রয়েছে বা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, শুধু তাই নয়, এর পেছনে কিন্তু আওয়ামী সরকারের নিজস্ব একটি হাত রয়েছে। অর্থাৎ দলের ভেতরে নানা রকম কন্দল, এবং সেই কন্দল থেকেই কিন্তু অনেকগুলো নাম উল্লেখ করা রয়েছে। সেই নামের মধ্যে থেকে বিশেষ করে এই 3টি নাম উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। দর্শক, যেই রিপোর্টটির কথা আমি বলছি সেটি কিন্তু ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলার রিপোর্ট, এবং সেখানে এটিও বলা হয়েছে গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, ঠিক তার এক সপ্তাহ, ঠিকই শুনেছেন, ঠিক তার এক সপ্তাহ আগেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। সে রিপোর্টে বলছে যে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভেতরে এবং বাইরে নানা শক্তি কাজ করেছে। তবে ভারতীয় গণমাধ্যমের সেই রিপোর্ট এবং একই সাথে যে সঞ্চালক ছিল তিনি দাবি করেছেন যে সরকার পতনের মাস্টার যে প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে 16 জন ব্যক্তি এই ষড়যন্ত্রে একেবারেই সরাসরি জড়িত ছিল, এবং তিনি বলেছেন তাদের মধ্যে 3 জন নাকি ক্ষমতাসীন আওয়ামী লীগেরই 3 প্রভাবশালী ব্যক্তি। অর্থাৎ শুরুতে আমি যেই 3টি নাম উল্লেখ করেছি সেই 3টির নাম তারা উল্লেখ করেছে, এবং একই সাথে তারা তো 16 জনের নাম উল্লেখ করেছিনি, সেখানে কিন্তু বিভিন্ন রকম ব্যবসায়ীদের নাম আছে, সাংবাদিকদের নাম আছে, এবং একই সাথে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই রাজনৈতিক সংগঠনের মুখ্য যে মানুষগুলো রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরও বেশ কিছু নাম সেখানে উল্লেখ করা হয়েছে। তবে সেই প্রোগ্রামটিতে, অর্থাৎ যে টকশোটির কথা বলছি, ভারতীয় মিডিয়ার সেই টকশো বিশেষ করে এই 3টি নামের দিকে গুরুত্ব দিয়ে কিন্তু সামনে এগিয়ে গেছে, এবং গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, তারা বলছে যে সেই সময়ে বিএনপি, জামাত, কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রীদের চক্রান্ত ছিল, এবং এই 3 মন্ত্রী বিশেষ করে তাদের ভূমিকা রেখেছে। এবং গোয়েন্দার রিপোর্ট বিশেষ করে আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠিয়েছেন, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটি আরো জটিল থেকে আসলে জটিলতর হয়ে ওঠে। তবে এই রিপোর্টে শুধুমাত্র তাই নয়, আরো বিশেষ কিছু দিক উঠে এসেছে। যেমন তারা বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থাও এই চক্রান্তের বিষয়ে অবগত ছিল, এবং তাদের কাছ থেকেও কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছিল। অর্থাৎ বাংলাদেশ সরকার এবং ভারতীয় যে সরকার, সেই জায়গা থেকে কিছুটা তথ্যের ইনপুট ভারতীয় সরকার করেছে। তবে একই সাথেই কিন্তু জানুয়ারির যে নির্বাচন, অর্থাৎ তারা বলছে যে জানুয়ারির নির্বাচনের পরপরই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের চক্রান্তটি চলমান ছিল, এবং সেটির আভাসও তারা দিয়েছিল। বিশেষ করে 7 দিন আগেই যেহেতু এই তথ্যটি উঠে এসেছে, অর্থাৎ আগস্টে শেখ হাসিনা পতনের আগ মুহূর্তে, তবে এই চক্রান্তের পেছনে আওয়ামী লীগ নেতারা যেমন ছিল, অন্যান্য রাজনৈতিক সংগঠন যেমন ছিল, একই সাথে এই যে 3 নেতার নাম উল্লেখ করলাম, তারা বিশেষভাবেই ভূমিকা রেখেছে বলে বারবার করে তারা এই বিষয়টিকে দাবি করছে। দর্শক, ওই অনুষ্ঠানের সঞ্চালক দাবি করেছেন আরো যে কোনো মাস্টার প্ল্যান না থাকলে কেবলমাত্র ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের মতো যে ঘটনা, সেই ঘটনাটা আসলে সম্ভব নয়। এটার পিছনে অবশ্যই একটি মাস্টার প্ল্যান রয়েছে, এবং এই প্ল্যানের যে চক্রান্ত সেটি একদিনের নয়, বরং একটা দীর্ঘ সময়ের এই চক্রান্তটি সামনে গেছে। যেমন তারা উল্লেখ করেছেন যে মার্চ টু ঢাকা সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্রেরই অংশ ছিল। যেই মার্চ টু ঢাকা একদিন, অর্থাৎ যেই সময় দেওয়ার কথা ছিল তার কিন্তু পিছিয়ে আরো একদিন আগে আনা হয়েছে, এবং এটি কিন্তু শুধুমাত্র তৎক্ষণাৎ সিদ্ধান্ত নয়, বরং এটি একটি পরিকল্পিত চক্রান্ত, পরিকল্পিতভাবেই এই সিদ্ধান্তটিকে নেওয়া হয়েছিল বলেও তারা দাবি করছে। 2024-এর 13ই আগস্ট সে সময় কিন্তু গ্রেফতার হন আনিসুল হক। তবে ওই গণমাধ্যমটি বলছে এই গ্রেফতার কেবলমাত্র একটি লোক দেখানো গ্রেফতার, এবং সম্ভবত তারা বলছে যে আনিসুল হক জেলে থেকে সরকারকে বিভিন্নভাবে তথ্য সরবরাহ করে যাচ্ছে, এই ধরনের অভিযোগ তারা দিয়েছেন। তারা
এখানে যে অভিযোগটি আনা হয়েছে, বিশেষ করে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও কিন্তু তারা অভিযোগ নিয়ে এসেছেন। গণমাধ্যমটি বলছে যে সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামও রয়েছে গোয়েন্দা সংস্থার এই তালিকায়। এবং জুলাই আন্দোলন চলাকালের সময় আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ভেতরে যে ধরনের ইন্টারনেট বিঘ্ন করা হয়েছিল, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু কোনো রকম কানেকশন বিল্ড আপ করা যায়নি, কিংবা যোগাযোগের যে মাধ্যমটি, সেই মাধ্যমটি কিন্তু পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করার পেছনে জুনায়েদ আহমেদ পলক একেবারেই দায়ী ছিল, সরাসরি যুক্ত ছিল। এবং এই সময়টাতে সরকার পতনে কিন্তু বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় জুনায়েদ আহমেদ পলককে। এবং এই গ্রেফতার প্রসঙ্গে যে গণমাধ্যমের কথা বলছি, আজ তাক বাংলা, তারা দাবি করেছেন যে এক প্রকার এটি আত্মসমর্পণ ছিল। জুনায়েদ আহমেদ পলক যখন বিমানবন্দরে পৌঁছে এবং তাকে যে আটক করা হয়, এটা মূলত এক ধরনের আত্মসমর্পণ বলেই তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন হয়তো পলক এখন কারাগারে বসে সুযোগ সুবিধা পাচ্ছেন, পাশাপাশি আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য হয়তো সরকারকে সরবরাহ করছে। এ ধরনের বিষয়টিও এই গণমাধ্যমটিতে উঠে এসেছে। দর্শক, আরো একটি নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। সেই সময় অর্থাৎ যখন ছাত্র আন্দোলন একদম মুখ্য একটা পর্যায়ে গেল, এবং বিশেষ করে তখন কিন্তু যারা পরিচিত আসলে হেলমেট বাহিনী বলেও, বর্তমানে যে সন্ত্রাসী সংগঠন নাম ধারণ করা নিষিদ্ধ ছাত্রলীগ, তাদেরকে বলা হতো হেলমেট বাহিনী। এবং সেই হেলমেট বাহিনী কিংবা ছাত্রলীগ যে নিষিদ্ধ সংগঠন, তাদের দ্বারাই কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা সে সময় আহত নিহত বিভিন্ন রকম বিষয় কিন্তু সামনে এসেছে। এবং সেই জায়গা থেকে গণমাধ্যমটি উল্লেখ করছে যে ছাত্রলীগের যিনি সভাপতি সাদ্দাম হোসেন, তিনি শেখ হাসিনা সরকার পতনের পরপরই নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশে তিনি নেই। ভারতীয় গণমাধ্যম বলছে আগস্টে আওয়ামী লীগের এত নেতাকর্মী দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়ে গেলেন, কিন্তু সেখানে সাদ্দাম হোসেন কিভাবে নিরাপদে সরে যেতে পারেন, এমন একটি প্রশ্ন এসেছে। এবং এখানে কিন্তু অর্থাৎ পুরো যে গণমাধ্যমের যে বিষয়টি, অর্থাৎ যে টকশোটিকে ফুটিয়ে আনা হয়েছে আজ তাক বাংলায়, এবং সেখানে বারবার একটি ফোন আলাপের কথা উল্লেখ করা হয়েছে। সেই ফোন আলাপের কথার মধ্যে বলা হচ্ছে কিন্তু এই ফোন আলাপের কোনো রেকর্ড তাদের কাছে নেই, অর্থাৎ তারা কিন্তু তা উপস্থাপন করতে পারেননি যে তাদের কাছে কোনো ফোন আলাপ আছে কিনা, এবং সেটি তারা শোনাতেও পারেনি। তবে তারা আরও বলেছে যে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সরকার পতনের মাত্র 7 দিন আগে ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোই নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এই ষড়যন্ত্রের বিষয়ে তথ্য দিয়েছিল।